হ্যালো, গুড মর্নিং। প্রিভিয়াস ক্লাসে আমি সার্কুলার মোশন স্টার্ট করেছি, যেখানে সার্কুলার মোশন কাকে বলে বা সার্কুলার মোশনের টাইম পিরিয়ড কত, সার্কুলার মোশনের ফ্রিকুয়েন্সি কত, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কী হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে যেটা আমরা ফার্স্ট পড়বো সেটা হচ্ছে যে রৈখিক এবং কৌণিক বেগের সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। সাপোজ কোনো একটা কণা ভি রৈখিক বেগ নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তো যে কোনো একটা, এবং তার কৌণিক বেগ কত আমরা ধরে নিচ্ছি ওমেগা, কৌণিক বেগ হচ্ছে যে ওমেগা। তো যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন আমরা কি নিয়েছি পি, আবার ধরি যে পি থেকে বি বিন্দুতে যেতে তার টি সময় লেগেছে, টি সময় সে পিবি থেকে বি বিন্দুতে গেছে, যেখানে পিবি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে যে এস। তাহলে এখানে আমরা এসটাকে রৈখিক সরণ বলি, কেন বলতো না, এসটা যদি খুবই ক্ষুদ্র হয়, থিটাটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে লিনিয়ারের মতো আচরণ করে, রৈখিকের মতো আচরণ করে, তাহলে এসটা হচ্ছে যে এখানে আমাদের রৈখিক সরণ। তাহলে টি সময়ে রৈখিক সরণ কত এস। তাহলে টি সময় যদি রৈখিক সরণ এস হয়, তাহলে রৈখিক বেগ সমান সমান আমরা কি বলতে পারবো না, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, রৈখিক বেগ ইজ ইকুয়াল টু রৈখিক সরণ বাই সময়। তো আবার এখানে ব্যাসার্ধ আর, কৌণিক সরণ থিটা, রৈখিক সরণ এস এর মধ্যে আমরা সম্পর্ক কি জানি না, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিই, আমরা কি পাবো তাহলে, ভি ইকুয়াল টু আর থিটা বাই টি হয়েছে, আর আর ইন্টু থিটা বাই টি ইকুয়াল টু, আবার থিটা বাই টি ইকুয়াল টু আমরা জানি ওমেগা, থিটা বাই টি ইকুয়াল টু আমি জানি ওমেগা, কৌণিক সরণ বাই সময় ইকুয়াল টু কৌণিক বেগ। তাহলে আমরা কি আর ইন্টু ওমেগা আর ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। নাকি এখানে ভি ইজ ইকুয়াল টু ওমেগার হচ্ছে যে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে এখানে সবগুলো দেখো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি আমরা ভেক্টর ফর্মটা লিখি তাহলে কি আসবে না, ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর ফর্মটা লিখলে আসবে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ক্রস আর। অর্থাৎ দেখো যে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, নাকি অর্থাৎ ওমেগা এবং আর এর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে কি আসবে, ভি আসবে। আর আমরা জানি ভিটা তাহলে কি কেমন ভাবে থাকবে, ভিটা হচ্ছে ওমেগার সাথেও পারপেন্ডিকুলার হবে অ্যান্ড আর এর সাথেও পারপেন্ডিকুলার হবে, সেটাই হয়। তাহলে ভি এর ডাইরেকশন আমরা জানি যে এটা সব সময়, নাকি ভি এর ডাইরেকশন হচ্ছে যে এটা, আর এর ডাইরেকশন হচ্ছে এটা। আর আমরা জানি যে ওমেগার ডাইরেকশন কোনটা হয়, ওমেগার ডাইরেকশন হয় অক্ষ বরাবর এটা, তাই তো। অর্থাৎ ঘূর্ণন তলের সাপেক্ষে লম্বভাবে আমরা যে অক্ষ বরাবর লাইনটা নিই, সেই লাইন বরাবর লাইনটাই হচ্ছে যে কৌণিক বেগের হচ্ছে যে ডাইরেকশন, নাকি। তাহলে এটা হচ্ছে ওমেগার ডাইরেকশন, যে কোনো দিকে রোটেট করছে, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে ভেক্টর রূপ। নেক্সট আমরা পড়ব অ্যাঙ্গুলার এক্সিলারেশন, ঠিক আছে, অ্যাঙ্গুলার এক্সিলারেশন, কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ আমরা কাকে বলবো না, আমরা জানি যে রৈখিক ত্বরণ সমান আমরা কি বলেছি নিউটনিয়ান মেকানিক্সে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ একক সময়ে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে হারকে কি বলা হয় না, ত্বরণ। তাহলে এখানে আমরা সেম বলবো যে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, কৌণিক ত্বরণ। রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার এক্সিলারেশন। সাপোজ কোন একটা কণা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 and after time t velocity, angular velocity ওমেগা 2। তাহলে টি সময়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ কত, ওমেগা 1 থেকে ওমেগা 2 হয়েছে, নাকি। তাহলে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা জানি যে অ্যাঙ্গুলার এক্সিলারেশনকে সবসময় আমরা কি দিয়ে লিখি, আলফা দিয়ে লিখি।
তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইকুয়াল টু আমরা কি লিখব, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট মিনস ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, দিস ইজ দি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অর্থাৎ কৌণিক ত্বরণ সমান সমান সময় সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এখন যদি তাৎক্ষণিক ত্বরণের কথা আমরা ভাবি, তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বুঝবো না, খুব ক্ষুদ্র সময়, আমরা তাৎক্ষণিক বেগও যদিও বলিনি, তো তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণ এগুলো কিভাবে আমরা ডিফাইন করব না, খুব ক্ষুদ্র সময়ের অবকাশে যদি সরণ হয়, সাপোজ ডিটি খুব ক্ষুদ্র সময় ডিটি সাপেক্ষে ক্ষুদ্র কৌণিক সরণ হয়েছে ডি থিটা নাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো না ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি হয়েছে। আর আমরা বলবো যে যদি একইভাবে যে খুব ক্ষুদ্র সময়ের অবকাশে বেগের পরিবর্তন, যদি খুব ক্ষুদ্র সময়ের অবকাশে বেগের পরিবর্তন যদি খুব ক্ষুদ্র সময় ডিটি এর অবকাশে বেগের পরিবর্তন যদি ডি ওমেগা হয়, যেখানে ডিটিটা অবশ্যই টেন্ডস টু 0, অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ আমরা কাকে বলবো না, খুব ক্ষুদ্র সময় ডিটি এর সাপেক্ষে ডেল্টা টি এর সাপেক্ষে যদি খুব ক্ষুদ্র কৌণিক বেগের পরিবর্তন হয়, তখন আমরা তাদের অনুপাতটা কি বলবো, অর্থাৎ ওই ক্ষুদ্র সময় সাপেক্ষে ক্ষুদ্র কৌণিক বেগের পরিবর্তনটাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক ত্বরণ। যেমন ধরো খুব ক্ষুদ্র সময় ডেল্টা টি এর সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে যে ডেল্টা ওমেগা, তাহলে কৌণিক ত্বরণ আলফা সমান সমান আমরা কি বলবো না ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, অবভিয়াসলি ডেল্টা টি কি হবে টেন্ডস টু 0, খুবই ক্ষুদ্র সময় আমরা কি বলবো ডি ওমেগা ডিটি হয়েছে, ডি ওমেগা ডিটি, কৌণিক ত্বরণ ইকুয়াল টু ডি ওমেগা ডিটি। তো এখানেও সেম, যে তাহলে রৈখিক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক কি, রৈখিক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক, রৈখিক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক হয়েছে। তাহলে রৈখিক ত্বরণ আমরা জানি যে এ দিয়ে লিখি, রৈখিক ত্বরণকে আমরা সবসময় এ দিয়ে লিখি, আর কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে লিখি। সাপোজ কোন একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, কোনো কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, যেখানে তার বেগটা পরিবর্তন হচ্ছে আমরা ধরে নিচ্ছি, তাহলে বেগ যদি পরিবর্তন হয়, সাপোজ প্রাথমিক ইনিশিয়াল লিনিয়ার ভেলোসিটি আমরা ধরছি, প্রাথমিক রৈখিক বেগ আমরা ধরছি কত, প্রাথমিক রৈখিক বেগ আমরা নিচ্ছি v1 হয়েছে, এবং টি সময় পরে রৈখিক বেগ পরিবর্তন হয়ে কত হয়েছে v2, টি সময় পরে রৈখিক বেগ পরিবর্তন হয়ে হয় কত v2। আবার যদি রৈখিক বেগ পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই কৌণিক বেগটাও পরিবর্তন হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যখন রৈখিক বেগ v1 ছিল তখন কৌণিক বেগ হচ্ছে যে ওমেগা 1, এবং টি সময় পরে রৈখিক বেগ যখন v2 হয়েছে বেড়ে, তখন আমরা ধরছি যে কৌণিক বেগ পরিবর্তন হয়ে কত হয়েছে ওমেগা 2 হয়েছে। তাহলে আমরা প্রাথমিক রৈখিক বেগ এবং প্রাথমিক কৌণিক বেগের সম্পর্ক কি পাবো না v1 ইকুয়াল টু ওমেগা 1 ক্রস r, ব্যাসার্ধ r, রেডিয়াস, এক নম্বর ইকুয়েশন নিলাম, এবং ফাইনাল লিনিয়ার ভেলোসিটি এন্ড ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগার মধ্যে রিলেশনশিপকে আমরা কি লিখতে পারবো না ওমেগা 2 ইজিক্যাল টু v2 ইজিক্যাল টু ওমেগা 2 ক্রস r হয়েছে। তাহলে আবার যে আমরা ধরেছি কি v1 and v2, তাহলে রৈখিক বেগ সমান সমান আমরা রৈখিক ত্বরণ বা লিনিয়ার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা কি বলতে পারবো a ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার ভেলোসিটি, আর v2 এর জায়গাতে বসিয়ে দাও ওমেগা 2 ক্রস r, v2 রিলেশনশিপটা বসাচ্ছি, তাহলে ওমেগা 2 ক্রস r মাইনাস v1 এর ভ্যালুটা বসিয়ে দাও ওমেগা 1 ক্রস r, ওমেগা 1 ক্রস r
হয়েছে, বাই টি, অর এ ইকুয়াল টু, আরটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে না, সরি, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি ক্রস আর। হয়েছে। আবার দেখো ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, এটা কি ইন্ডিকেট করছে না অ্যাঙ্গুলার এসিলারেশন। তাহলে আমরা কি লিখবো, এ ইকুয়াল টু আলফা ক্রস আর, এখানে আলফাটা কি ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লিনিয়ার অ্যাসিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন অ্যান্ড রেডিয়াস অফ দি সার্কুলার পাথ। হয়েছে। তাহলে এটা হচ্ছে কি রৈখিক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণ ইকুয়াল টু কৌণিক ত্বরণ ইন্টু ক্রস রেডিয়াস অফ দি পাথ, বৃত্তাকার পাথের ব্যাসার্ধ। হয়েছে। তাহলে কৌণিক ত্বরণের একক কি হবে, কৌণিক ত্বরণের একক কি হবে না, আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। হয়েছে। ডি ওমেগা ডিটি মিনস ওমেগার ইউনিট বাই হচ্ছে যে টাইমের ইউনিট। তাহলে ওমেগার ইউনিট হচ্ছে যে 1/t, তাই তো। ওয়ান বাই টি, আর টি এর হচ্ছে বাই টি, সো 1/t স্কোয়ার অর টি ইনভার্স 2। এটা হচ্ছে কৌণিক ত্বরণের একক। ঠিক আছে, টি ইনভার্স 2। ওমেগার হচ্ছে যে 1/t বাই সময়টার জন্য আবার একটা টি, তাহলে 1/t স্কোয়ার টি ইনভার্স 2। বুঝছেন। নেক্সট আমরা লিনিয়ার মোশনে কয়েকটা ইকুয়েশন পড়েছিলাম। লিনিয়ার মোশনের রেসপেক্ট ইকুয়েশনগুলো কী কী পড়েছিলাম বলো তো না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্লাস মাইনাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস মাইনাস 2s। এগুলো হচ্ছে লিনিয়ার মোশনের রেসপেক্ট আমরা পড়েছিলাম। তো অ্যাঙ্গুলার মোশনের রেসপেক্টও, সার্কুলার মোশনের রেসপেক্টও আমরা ইকুয়েশনগুলো লিখবো। কিভাবে লিখবো না, ওখানে যেটা ভিটা আমাদের ফাইনাল ভেলোসিটি ছিল, এখানে ওমেগা টুটা আমরা নেব ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। যেখানে ইউটা ছিল হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি লিনিয়ার মোশনে, আমরা ওমেগা ওয়ানটাকে নেব ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওখানে এটা যেটা ছিল, এটা কি ছিল লিনিয়ার এসিলারেশন, আমরা আলফাটাকে তার রেসপেক্টে বসাবো অ্যাঙ্গুলার এসিলারেশন, আর টিটা যেমন থাকে থাকবে। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি, ওমেগা টু ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস মাইনাস আলফা টি। সেকেন্ড ইকুয়েশন আমরা কি লিখতে পারবো, তাহলে এস এর রেসপেক্ট আমরা থিটা দেবো, এখানে এইটা ছিল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, তার রেসপেক্ট আমরা দেবো থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে সেকেন্ড হচ্ছে যে থিটা ইকুয়াল টু ওমেগা ওয়ান টি প্লাস মাইনাস হাফ অফ আলফা টি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার ওমেগা টু স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা ইন্টু থিটা। এগুলো হচ্ছে যে লিনিয়ার মোশনের যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম তার রেসপেক্টে অ্যাঙ্গুলার মোশনের ইকুয়েশন। অ্যাঙ্গুলার মোশন বলতে সার্কুলার মোশনের ইকুয়েশন। ঠিক আছে। নেক্সট আমরা ক্যালকুলেশন করব সেন্ট্রিফিউগাল ফোর্স বা অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কি না, অভিকেন্দ্র বলে তোমাদের কয়েকটাকে এক্সাম্পল দিই, যে যখন কোনো একটা ধরো পাথরকে সুতোয় বেঁধে আমরা এইভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে, তো একটা পাথরকে যদি আমরা সুতোয় বেঁধে এইভাবে ঘোরাতে থাকি, তাহলে কি হবে, সুতোটাতে একটা টান অনুভব করছি। আর আবার আমরা জানি কি, যদি আমরা জাস্ট আগেই জেনে গেছি যে কোনো কণাকে যখন বৃত্তাকার পথে আমরা ঘোরাই, তখন তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বলছি, অভিকেন্দ্র বল। তো সেই অভিকেন্দ্র বলে ক্যালকুলেশন করবো। তো জেনারেল এক্সাম্পল আমরা দেখছি যে একটা পাথরকে যখন আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি সুতোয় বেঁধে, তখন দেখবে পাথরটা যেন বাইরের দিকে ছিটকে চলে যাবে, আর সুতোটাতে আঙুলের দিকে একটা টান কাজ করছে। তো এই যে সুতোটার উপরে আঙুলের দিকে যে টান কাজ করছে, এটাকে আমরা কি বলছি, অভিকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স।
সেন্টিপিটাল ফোর্স, তাই তো? তাহলে আমরা সার্কুলার মোশনের রেসপেক্টে এই অভিকেন্দ্র বলের ক্যালকুলেশন ভ্যালুটা হচ্ছে বের করব। তো অভিকেন্দ্র বল বের করার আগে আমরা কি বের করব? অভিকেন্দ্র ত্বরণ। যে কোনো একটা কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে, সার্কুলার পাথে রোটেট করছে, তখন তার ত্বরণ বেগ বেগ কোন কোন দিকে কাজ করছে, কারণ বেগ যেদিকে যেদিকে কাজ করবে ত্বরণের অভিমুখটা সেই দিকেই হবে। তাহলে ফার্স্ট আমরা বেগের পরিবর্তন বা বেগ কোন দিকে কাজ করছে সেটা আমরা বের করব। তাহলে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ অর্থাৎ কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন তার কেন্দ্রের দিকে সবসময় একটা ত্বরণ কাজ করছে, অন্য কোনো ডাইরেকশনে ত্বরণ কাজ করছে না। সাপোজ কোনো একটা কণা আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরছে, বুঝেছে? যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন, রেফারেন্স পজিশন আমরা নিলাম, এটা ব্যাসার্ধ আর আমরা নিয়েছি। তাহলে কণাটা যদি ভি রৈখিক বেগে ঘুরতে থাকে, তখন হচ্ছে কণাটার মাস হচ্ছে যে এম। তাই কণাটা যদি ভি রৈখিক বেগে ঘুরতে থাকে, তাহলে এই পজিশনে রৈখিক বেগের অভিমুখ আমরা জানি কোন দিকে হবে, না এই দিকে হবে ভি এর অভিমুখ। একটা জাস্ট রেফারেন্স আমরা ধরে নিলাম, জাস্ট একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন পি ধরে নিচ্ছি, যে পি পয়েন্টে যখন কণাটা আসবে তখন তার রৈখিক বেগের অভিমুখ হবে স্পর্শক বরাবর, ট্যানজেন্ট, অ্যালং ট্যানজেন্ট, তাই তো? কণাটা যখন এখানে আসবে টি সময় পর, আপনার টি টাইম কণাটা যখন এখানে আসবে, পি থেকে যখন বি বিন্দুতে আসবে ধরো, তখন সেম ভি এর ডাইরেকশন এখানে কোন বরাবর হবে? এই বরাবর হবে ডাইরেকশন, বুঝছেন? তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত আমরা ধরছি? কৌণিক সরণটা থিটা হয়েছে, কৌণিক সরণ হচ্ছে থিটা। কৌণিক সরণ যদি থিটা হয়, তাহলে এই বরাবর যদি আমরা একটা এর সাথে সমান্তরাল, নিচে এর সাথে সমান্তরাল যদি একটা আমরা এখানে লাইন নিই, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হয়? থিটা হয়, ঠিক আছে? জ্যামিতিক্যালি ভাবে এটা দেখানো যায়, যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এর সাথে যদি আমরা সমান্তরাল এখানে একটা লাইন নিই, তাহলে কি হবে? এর সাথে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই যে স্পর্শকটা এখানে আছে, স্পর্শকের সাথে এর অ্যাঙ্গেলটা কত হয়? থিটাই হবে, বুঝা গেছে? তাহলে ভিটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তাহলে এই বরাবর কি হবে? ভি কস থিটা, তাই তো? আর এর সাথে লম্বা বরাবর কি হবে? ভি সাইন থিটা, ভি সাইন থিটা। তাহলে ও পি বি, এখন কৌণিক সরণ আমাদের থিটা, এখানে থিটাটা খুব স্মল নিচ্ছি, থিটা ইজ ভেরি স্মল, খুব স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে থিটা যদি খুব স্মল হয়, তাহলে সাইন থিটা ইকুয়ালটা আমরা জানি কি হয়? থিটা হয়। আর কস থিটা ইকুয়ালটা আমরা কি নিই? 1 নিই, থিটা যদি ভেরি স্মল হয়। তাহলে থিটা যদি খুব স্মল হয়, যাই হোক, তাহলে পি বিন্দুতে যখন কোণাটা আছে তখন তার এই বরাবর পুরো পুরো হচ্ছে রৈখিক বেগটা জাস্ট এই বরাবর কাজ করছে। দেখো সেন্টারের দিকে কোনো বলের উপাংশ, কোনো বেগের উপাংশ থাকছে না, কারণ কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে যদি বেগটা এই বরাবর দেখানো হয়, তাহলে সেন্টারের দিকে কোনো উপাংশ থাকবে না তার। আচ্ছা, যখন কোণাটা বি বিন্দুতে পৌঁছেছে, হ্যাঁ, তাহলে ওপি বরাবর উপাংশ, পি বিন্দুতে ওপি বরাবর উপাংশ 0। পি বিন্দুতে এখানে নাম দিয়ে দাও একটা এস, এম, পি এম বরাবর হচ্ছে ভি, উপাংশ কত? ভি। নেক্সট যখন বি বিন্দুতে এসেছে, তখন দেখো পি এম এর সাথে সমান্তরাল যে বি এন বললাম, পি এম এর সাথে সমান্তরাল বি এন বরাবর উপাংশ কত? বি এন বরাবর উপাংশ হচ্ছে ভি কস থিটা। অ্যান্ড ওপির সাথে সমান্তরাল বি ও, সরি টি নিয়ে নিচ্ছি, বিটি বরাবর, ওপির সাথে সমান্তরাল বিটি বরাবর উপাংশ কত? ভি সাইন থিটা। তাহলে এটা আমরা নিচ্ছি ভি, কারণ কস থিটা ইকুয়াল টু 1, থিটা সমান নিয়েছি, ভি সাইন থিটা ইকুয়াল টু ভি থিটা, সাইন থিটা ইকুয়াল টু থিটা নিয়েছি আমরা। তাহলে যদি থিটাটা খুব স্মল ধরা হয়, তাহলে এই দুটো পয়েন্ট জাস্ট ওভারল্যাপিং এর মতো বিহেভ করবে। থিটাটা যদি খুব স্মল না হয়, তাহলে পি এন্ড বি
জাস্ট ওভারল্যাপিং এর মতো বিহেভ করবে। তাহলে থিটা স্মলের রেসপেক্টে আমরা বলতে পারি যে পিএম অ্যান্ড বিএন এরা ওভারল্যাপিং করেছে। অর্থাৎ এই দুটো পয়েন্টের সাপেক্ষে জাস্ট পিএম বা বিএন বরাবর মোট উপাংশ কত, বেগের পরিবর্তন কত, দুটো পয়েন্টের সাপেক্ষে পিএম বরাবর বেগের পরিবর্তন হচ্ছে যে বেগের পরিবর্তন কোন বরাবর পিএম বা বিএন, তারা আমরা ধরে নিচ্ছি ওভারল্যাপিং করেছে কারণ থিটাটাকে স্মল নিয়েছি। বেগের পরিবর্তন সমান সমান কত হবে ভি, এ বরাবর ভি আর এ বরাবরও কত হবে ভি কস থিটা সমান ভি এ নি, ভি ভি হয়েছে মাইনাস ভি সমান সমান 0। তাহলে বেগের পরিবর্তন স্পর্শক বরাবর সবসময় এটার সাথে সমান্তরাল বরাবর হচ্ছে যে 0। আচ্ছা বেগের পরিবর্তন ওপি বরাবর, বেগের পরিবর্তন ওপি বরাবর কত না, এখানে পি বিন্দুতে হচ্ছে 0 ছিল আর বি বিন্দুতে হচ্ছে ভি সাইন থিটা ইকুয়াল টু ভি থিটা। তাহলে কি হবে না ভি থিটা মাইনাস 0। এই দুটো সেম আমরা ওভারল্যাপিং ধরে নিচ্ছি পিও আর বিও, যেহেতু সরি পিও অ্যান্ড বিটি, যেহেতু পয়েন্ট দুটো খুব সামনে সামনে। তাহলে এ বরাবর উপাংশ কত 0, এ বরাবর উপাংশ হচ্ছে ভি থিটা, তাহলে ভি থিটা মাইনাস 0 ইকুয়াল টু ভি থিটা। তাহলে দেখো যে কণাটা যখন ঘুরছে বৃত্তাকার পথে তখন বাইরের দিকে তার কোনো বেগের উপাংশ থাকছে না, শুধুমাত্র বেগের উপাংশ কোন বরাবর থাকছে, একটা সবসময় হচ্ছে সেন্টার বরাবর, বৃত্তাকার পাথটা সেন্টার বরাবর উপাংশ থাকছে। তাহলে সেন্টার বরাবর উপাংশ হচ্ছে কত ভি থিটা। তাহলে সেন্টার বরাবর উপাংশ যদি ভি থিটা হয় তাহলে এই পরিবর্তনটা হতে আমরা কি ধরেছি যে টি সময় লেগেছে, পরিবর্তনটা হতে সময় লেগেছে কত টি। তাহলে আমরা বলতে পারি যে টি সময় যদি বেগের পরিবর্তন ভি থিটা হয় তাহলে সেন্টার বরাবর একটা ত্বরণ কাজ করছে। তো সেন্টার বরাবর বা বৃত্তাকার পথে কেন্দ্র বরাবর, কেন্দ্র অভিমুখে ত্বরণ কত না বেগের পরিবর্তন বাই সময় ভি থিটা বাই টি और ভি ইন্টু থিটা বাই টি। আবার থিটা বাই টি ইকুয়াল টু আমরা জানি ওমেগা, কোণাটা যে কৌণিক বেগে ঘুরছে, তাহলে আমরা বলতে পারি ভি ইন্টু ওমেগা, ভি ওমেগা। আর আবার আমরা এটা চেঞ্জ করতে পারি কিভাবে, আবার আমরা জানি কি ভি সমান হচ্ছে ওমেগা আর, তাহলে কি হবে ওমেগা স্কোয়ার আর। আবার এটাকেও চেঞ্জ করতে পারি কিভাবে না ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটা চেঞ্জ আসবে ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ যে কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে তার কেন্দ্রের দিকেই শুধুমাত্র বেগের পরিবর্তন হয় এবং বেগের উপাংশ থাকে, সেটা হচ্ছে যে কি না মানে পাশাপাশি দুটো পয়েন্টের রেসপেক্টে, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই আর, ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। এটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। অর্থাৎ কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে তার সেন্টারের দিকে সবসময় একটা ত্বরণ কাজ করে, যেটাকে আমরা কি বলছি অভিকেন্দ্র ত্বরণ। তাহলে কণাটার ভর আমরা ধরেছি এম, তাহলে যেহেতু আমরা জানি তো এফ সমান এম, বল সমান হচ্ছে ত্বরণ ইন্টু ভর, তাহলে আমরা যদি মাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি বলবো যে কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে তার কেন্দ্রের দিকে সবসময় একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বলছি অভিকেন্দ্র বল। সেই অভিকেন্দ্র বলের মান কত, অভিকেন্দ্র বলের মান যে কোনো একটার সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হয় এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, আমরা বলতে পারি এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর, এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল। লিনিয়ার ভেলোসিটির রেসপেক্টে বললে এম ভি স্কোয়ার বাই আর, আর অ্যাঙ্গুলার ভেলোসিটির রেসপেক্টে বললে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল বা অভিকেন্দ্র ত্বরণ। তো এটা আমরা জেনারেলি রিয়েলাইজড করি কিভাবে, আচ্ছা এখানে কি এটা যদি ভি সমান ওমেগা আর হয় তাহলে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, ওমেগার জায়গায় যদি ভি বাই আর বসায় তাহলে ভি স্কোয়ার বাই আর হচ্ছে, আর হচ্ছে ভি এর জায়গায় যদি ওমেগা আর বসিয়ে দিই তাহলে ওমেগা স্কোয়ার আর আর হচ্ছে। তো এটা আমরা রিয়েলাইজড কোথায় করি, সাপোজ কেউ যখন আমরা দেখবে যদি নাগরদোল্লায় যদি চাপি, যদি আমরা নাগরদোল্লায় চাপি, জাস্ট নাগরদোলাটা যখন উপর থেকে নিচে নামছে যেন বাইরের দিকে আমরা চলে যাই ছোঁড়া হয়ে, কেন না কেউ যেন আমাদের বাইরের দিকে একটা বল দিচ্ছে, তাই তো।
কারণ দেখো যে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে, তাহলে কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরছে তার সেন্টারের দিকে সবসময় অভিকেন্দ্র বল কাজ করছে। মান হচ্ছে কত? মান হচ্ছে যে mv²/r বা m ওমেগা²r। তাহলে সেন্টারের অপোজিট দিকেও বস্তুর উপর একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বলছি তোমার যেটাকে আমরা কি বলছি অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। অপকেন্দ্র কেন বল বলছি না, এটা আমরা মেজার করতে পারছি না, জাস্ট আমাদের অ্যাকশন রিঅ্যাকশনের রেসপেক্টে বলছি, এবং আমরা যে শুধুমাত্র ওই নির্দেশ তন্ত্রে আছে সেই রিয়েলাইজ করতে পারে, বাইরের নির্দেশ তন্ত্র থেকে এটাকে কেউ রিয়েলাইজ করতে পারছে না, তাই তো? জাস্ট অলিক বল একটা, এই জন্য আমরা বলছি অপকেন্দ্র বল। যেমন নাগরদোলায় যে আছে, যেমন একটা ঢিলকে যখন আমরা সুতোয় বেঁধে ঘোরাচ্ছি, তখন দেখো আমরা জাস্ট হাতের টানটাকে অনুভব করছি, তাই তো? হাতের টানটাকে অনুভব করছি, আর মনে হচ্ছে যেন আমার আঙ্গুলের একটা টান কাজ করছে, যেটাকে আমরা কিছু অভিকেন্দ্র বল। আর ঢিলটা সবসময় বাইরের দিকে ছুটে চলে যাচ্ছে, যদি সুতোটা ছিঁড়ে যায় ঢিলটা বাইরের দিকে চলে যাচ্ছে, কারণ ঢিলটা ফিল করবে বাইরের দিকে একটা বল, যে জন্য ওই বলটাকে আমরা কি বলছি অপকেন্দ্র বল। একইভাবে নাগরদোলায় যখন কেউ ঘুরছে তখন আমরা শুধু কি দেখতে পাই না, আমরা এটাই বুঝবো যে কোনো কারণে ধরো এভাবে ঘুরছে, কোনো কারণে যদি এখানে ছিঁড়ে যায় নাগরদোলা, বা নাগরদোলার উপরে আছে, নাগরদোলার উপরে কেউ একটা ঢিল নিয়ে বসে আছে, তো নাগরদোলার উপরে একটা লোক যদি ঢিল নিয়ে বসে থাকে তাহলে ঢিলটাও লোকটার সাথে ঘুরতে থাকবে, বাট লোকটা ঢিলটাকে কি দেখবে? স্থির দেখবে, কারণ তারা এই নির্দেশ তন্ত্রে আছে। ঢিলটাকে যে লোকটা নিয়ে বসে আছে সে স্থির দেখবে, বাট আমরা দুটোকেই গতিশীল দেখবো। তাহলে ঢিলটাকে যদি লোকটা ছেড়ে দেয়, নাগরদোলা থাকা অবস্থায় ঢিলটাকে যদি লোকটি ছেড়ে দেয়, তখন কি হবে? আমরা কি দেখবো না, স্পর্শ বরাবর ঢিলটা চলে যাবে, কারণ আমরা জানি যে সুতো ঘোরাতে ঘোরাতে সুতো যদি ছিঁড়ে যায় স্পর্শ বরাবর চলে যাবে বেগের অভিমুখে। তাহলে বাইরের যে লোকটা দাঁড়িয়ে আছে নাগরদোলার বাইরে, সে কি দেখবে? ঢিলটাকে যদি লোকটা ছেড়ে দেয় এদিকে চলে যাবে স্পর্শ বরাবর। বাট এইখানে যে লোকটা ঢিলটাকে নিয়ে বসেছিল, কেন স্পর্শ বরাবর যাবে না? আমরা তো দেখছি যে লোকটার সাথে ঢিলটাও গতিশীল, বাট যে নিয়ে বসে আছে সে ছেড়ে দিলে কি দেখবে না, সে দেখবে যে যখন সে ছেড়ে দিচ্ছে তখন তার সাথে গতিশীল গতিশীল হবে। তাহলে তখন কি হয় না, ঢিলটাকে যখন সে ছেড়ে দিচ্ছে, লোকটা তখন ছেড়ে দেওয়ার পরে কি সময় পরে এখানে পৌঁছাচ্ছে, লোকটা নাগরদোলার লোকটা এখানে পৌঁছাচ্ছে, তখন সে কি দেখবে? ঢিলটা এই বরাবর বাইরের দিকে চলে যাচ্ছে, ঢিলটা যেন তার সাপেক্ষে বাইরের দিকে চলে যাচ্ছে। ওই যে বাইরের দিকে একটা ছোঁড়া বল কাজ করে, নাগরদোলায় চাপলে আমরা ভালোভাবে রিয়েলাইজ করি যখন নাগরদোলাটা নিচের দিকে নামছে তখন আমরা বাইরের দিকে ঝিকানো হয়ে চলে যাই, কেননা অপকেন্দ্র বলটার জন্য, ঠিক আছে? তাহলে যে লোকটার পাথরটাকে নিয়ে বসেছিল সে কি দেখবে না, পাথরটা তার থেকে এই বরাবর বাইরের দিকে চলে যাচ্ছে, বাট আমরা বাইরের থেকে কি দেখব না, পাথরটা যেহেতু গতিশীল ছিল স্পর্শ বরাবর চলে যাবে। অর্থাৎ দুটো দুরকম, অর্থাৎ এই যে একটা অলিক বল কাজ করছে পাথরটার উপরে, সেটাকে আমরা কি বলছি অপকেন্দ্র বল। অর্থাৎ অভিকেন্দ্র বলের সমান এবং বিপরীতে একটা বল কাজ করে বস্তুর উপরে, যেটাকে বলছি অপকেন্দ্র বল, যেটা আমরা মাপতে পারি না, আমরা শুধু অভিকেন্দ্র বলটাকে মেজার করতে পারি, ঠিক আছে? আজ ওই অভিকেন্দ্র বল অবধি থাকুক, নেক্সট ক্লাস আমরা নেক্সট ক্লাস করবো, ভালো থেকো, বাই।